মনে প্রাণে বাংলা দূর প্রবাসে, ভেসে যায় চিত উপবন সুবাসে। সেই জোয়ারে চলো সবাই ভাসি, রূপরস মধুয়ার গন্ধে ভরে, ভালোবাসা ভরে দিয়ে সুর তাল লয়ে, ভরে তুলি আমাদের সোনার তরী। সোনার তরী, সোনার তরী, সোনার তরী, সোনার তরী। প্রথমে হুইল চেয়ারে, তারপর কোলে চড়ে, বিপ্লব স্পন্দিত বুকে তিনি রানাঘাটের শ্যামল রঞ্জন সরকার। কি করেছেন আগে দেখা যাক কেমন আছেন। লিকলিকে দুটি হাত, অসার দুটি পা, দুটি কথা বললেই হাঁফ ধরে। প্রায় বিছানার সঙ্গে মিশে আছেন। কেউ হাতে কলম গুজে দিলে লিখতে পারছেন, নইলে ভাবছেন এবং ভেবেই চলেছেন। ঝাড়ফুঁক, তুকতাক, ওঝা, গুনিন সবকিছুর বিরুদ্ধেই তার কলম ছুটছে। যেমন ছুটতেন হুইল চেয়ারে বসে, কখনো কৃষ্ণনগর, কখনো করিমপুর। শ্যামলবাবুর পরিবারে ৩০ জন লোক, তার মধ্যে ২০ জনই মৃত্যুর পর দেহ দান করবেন। পাশের বাড়ির লোককেও রাজি করিয়ে ফেলেছেন, রাজি করিয়েছেন পাশের পাড়া, পাশের গ্রাম, পাশের জেলার মোট ১০৫ জন লোককে। কখনো হুইল চেয়ারে, কখনো অন্যের কোলে চড়ে। নিজের পা ছাড়া এত কেউ ছুটেছেন, তাও অন্যের জন্য। শ্যামলবাবু জানেন না, তার মাথা যতদিন ঠিক আছে ততদিন তিনি ছুটবেন, দেহে না পারলে ভাবনায় ছুটবেন। ৮০ সালে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেওয়ার পরে শ্যামলবাবুকে থাবা দেয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। বাতকুল্লা সুরভিস্থানের যুবক শ্যামল হঠাৎই কুঁকড়ে যান। কলকাতার এক নামী চিকিৎসকের কাছে পাঠানো হয় তাকে, কিন্তু তার অবস্থা আরো খারাপ হয়। চিকিৎসক জানিয়ে দেন এই রোগ কোনোদিনই সারবে না। চিকিৎসকের কথায় বিশ্বাস করে শ্যামলবাবুর বাড়ির লোক যান গুনিনের কাছে। বহুদিন টুকটাক চলে, কিন্তু শ্যামলবাবুর কোনো উন্নতিই হয়নি। তার কথায় আমি সারা জীবনের মতো স্থবির হয়ে গেলাম, কিন্তু হননি। ভাই কল্লোল রঞ্জন সরকার তখন ডাক্তারির ছাত্র। তার বহু বইপত্র, জার্নাল ঘেটে শ্যামলবাবু বুঝতে পারেন তিনি ভুল চিকিৎসার শিকার। গুনিনের কেরামতির উপরও ঘেন্না ধরে। শুরু হয় কুসংস্কারের বিরুদ্ধে আর এক লড়াই। ৯২ সাল থেকে শ্যামলবাবু কুসংস্কার বিরোধী একটি পত্রিকার সম্পাদনা শুরু করেন। পত্রিকার নাম রাখি। শ্যামলবাবুর আন্দোলনে হৈ হৈ করে সামিল হন এলাকার বেশ কয়েকজন যুবক। অতঃপর নিজে মরণোত্তর দেহ দান করে তৈরি করেন নদিয়ার প্রথম মরণোত্তর দেহদান আন্দোলনকারী সংস্থা। এবার হুইল চেয়ারে বসে শুধুই ছোটা। কোথায় না ছুটেছেন, গ্রামে গঞ্জে অজস্র সভা করেছেন, জেলার চষে ফেলে জোগাড় করেছেন আরো বহু লোকের দেহদানের সম্মতি। তার কথায় যত বেশি মানুষ দেহদান করবেন তত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হবে। আমার মতো আরো কারোকে হয়তো ভুল চিকিৎসার বলি হতে হবে না। হাঁসখালির বাপুজিনগরের বাসিন্দা বিদ্যুৎ কর বলছেন, ওকে দেখে আমরা উদ্বুদ্ধ। একটা মানুষ যদি হুইল চেয়ারে বসে বিপ্লব করতে পারেন, তাহলে আমরা পারবো না কেন? শ্যামলবাবুর আন্দোলনের ঢেউ জেলার প্রতিটি কোনায় আছড়ে পড়েছে। আমিও ওর কথা শুনে নিজের দেহ দান করেছি। কিন্তু শ্যামলবাবু আপাতত ঠিকানা ৭ হাত লম্বা আর ৪ হাত চওড়া একটা ঘর, প্রায় পুরোটা জুড়েই কাঠের চৌকি, দেওয়ালের তাকে অজস্র বই, বিছানায় প্রায় মিশে আছেন। হাতটা কেউ তুলে দিলে তুলতে পারছেন, তাতে কেউ একটা কলম গুজে দিলে ছুটতে শুরু করছে ভাবনা। কাঁপা কাঁপা হাতের সেই ভাবনা মুক্তি পাচ্ছে রাখিতে। শ্যামলবাবু থামতে জানেন না। হাঁপাতে হাঁপাতে বললেন, জেলায় একটা আই ব্যাংক করে যেতে চায়। দৃষ্টিহীন মানুষ হঠাৎ একদিন দেখতে পারবে আকাশ, নদী, পাহাড়। শ্যামলবাবুর জীবনে দাঁড়ি নেই, শুধু চলা। তার ইচ্ছা পূর্ণ হয়েছে, জেলায় আই ব্যাংক হয়েছে, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। তার মরণোত্তর দেহও দান হয়েছে। তার রাখি আজকে রাখি হিউম্যানিস্ট সোসাইটি। আমরা সবাই তার সঙ্গে আছি। আর মরণোত্তর দেহদান আন্দোলন সফল হোক
আমরা সকলে দেহদানে উদ্বুদ্ধ হই, এটা আমাদের কামনা। ধন্যবাদ অঙ্কিত। আমি বলছি সোনার তরীর তরফ থেকে, সোনার তরীর কর্মী হিসেবে, তো ব্যাপারটা হলো যে আমরা এই কবি সম্মেলনগুলো অনেকবারই করেছি, সাহিত্য বাসর অনেকবারই হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারিনি। এবার আমার মনে হচ্ছে যেটা প্রকৃত কাজের কাজ করতে হবে, এখানে যারা কবিতা বলবেন, ছাপানো কবিতার বই তো বেরোই, এ তো আমাদের বাংলা সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতির সঙ্গে আছেই। আমরা এর একটা সিডি কিন্তু আমরা প্রকাশ করব আগামী জুলাই মাসে, যখন আমরা আরেকটি প্রোগ্রাম আমরা করতে চলেছি সরিতা বিহারে। সেই সময় আপনাদের কবিতার একটা সিডি আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। যারা যারা কবিতা বলছেন তাদের ভিডিও সিডি আমরা করে রাখছি, যার জন্য ক্যামেরা এখানে রেখেছি, যে এই সিডি আমরা তৈরি করব এবং আপনাদেরকে আমরা এই সিডি উপহার দেব। আমরা আমাদের কবি সম্মেলন এবারে শুরু করছি। আমি প্রথমেই সুব্রত বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিচ্ছি। আমি দুটো কবিতা পড়ছি, ছোট। প্রথম কবিতার নাম সিংকোনা সোহাগ। একটা কনিষ্ঠ অন্ধকারে আমাদের স্বাভাবিক বাড়, একথা ভুলতে পারি না পার্টনার। প্রপোজ যদি করতেই হয়, জমা কথা দিয়ে শুরু করা ভালো। চোখের হরিয়ালি বোতাম ফাটিয়ে চমৎকার মাখা যায় আলো। আজ শহরের শৌখিন খরায় স্বেচ্ছাসেবিকার অভাব, তাই শরীরের ধাতু পয়সায় ছেপে নাও হরপ্পা স্বভাব। যতটুকু লজ্জার বীজ পাথরের প্রতিভাসে জমে, সূর্যমুখীর খুশি সুর ভাঁজে দেহের নরমে, ততটাই দামি উপহার। দরজার চেরা চৌকাঠে যে জেহাদ স্মরণীয় হয়, খাপছাড়া ঝুলে থাকে লঘু পরোয়ানা। প্রতীক্ষার ভয় দানার চটকে ঢালে বিষ, তাই প্রপোজ করার আগে ঘুমন্ত যাজকের কানে ঢালো উজানের শীষ। ওর তর্জনীর ডগায় এঁকে দাও মাল্লার চালাকি। নিচু আকাশের শ্যাওলা থেকে খুঁটে নিয়ে সুখের জোনাকি। ব্যথার প্রতিটি অক্ষর রাখো পাশে, দুরন্ত দহন মাখো চেনা সহবাসে। প্রপোজ যদি করতেই হয়, বাতাসে সন্ধ্যামণি ভোরে, একা একা অচেনা গন্ধরাত্রির লাগোয়া দুপুরে, এক চিলতে মোচড়ে আনো ভোর। হিম চাঁদে ছুঁড়ে দাও স্টিমারের কামুক প্রহর। ইশারায় কবুল করো নখ জোড়া ঘষ্টানো দাগ। বাসি রাত কেটে গেলে ওরাই ফিরিয়ে দেবে সিংকোনা সোহাগ। দ্বিতীয় কবিতা চোখ বাঁধা পরীর বুকে। ঘাসের মধ্যে যে শ্বাস পাখা পেতে আছে, হাওয়ার হালকা আলগোছে যে স্তব্ধ কণা শব্দ বেঁধে দেয়। গ্লাসের বুদবুদে যে আঙুল দুষ্টু খেলা করে, যে বুক শরীর খুলে ভরায় আমায়। দুটো হাত পূর্ণ করে যে শেকড় খোঁপায় জড়ায়, তোমার চতুরকাম চুমুর লিরিকে। তুমি সন্ধ্যার ঘুনসি কেটে ছড়াবে শেকড়, শব্দ আছড়াবে পথে। নখের কোনায় ছুঁয়ে নেবে গদ্যময় স্পর্শের নিশান। গলির জমাট কাপাসে বিস্ফোরণ নেই, আটোসাটো অভিষেকে উল্লাস করিতেই বিষ বাতাস ছড়িয়ে আছে বাঁধি পোতার নালায়। এঁটো খালপারে খেলাপি সন্ধ্যার ডালে, প্রসবী কচ্ছপের মতো পটের কণারা টাল খায়। শুধু দেহের খাতিরে তুমি আলো ছায়া স্টুডিওর দেয়ালে উরু নাচিও না কঙ্কনা। তবু ৩০০টি শহরে তুমি ছড়াবে মোহর। এক ছুটে পেরিয়ে যাবে রাত্রির নন্দন। এখানে মাতাল টুপিরা শুধু বারবার উড়ে উড়ে আসে, নগ্ন শরীরে ঘষে দেয় চিবুকের ঘাম।
থুতনিতে শব্দ থাকে, বাচাল শরীর ডোবে লক্ষ্য ছায়ায়। তখন বুক খসে থোকা থোকা উৎসব গড়ায়। রিলিফ ছড়িয়ে দাও নারী, পুরুষের সেঁকে নেয়া হ্যাংলা হাতের মোটা দাগে। নয়তো জেহাদের প্রথম বাফতায় শব্দ চাই বলে চোখ বাঁধা পরীর বুকে সাবধানে চুমুক দেবে প্রস্তুত পুরুষ। ধন্যবাদ। আমি এবারে ডেকে নিচ্ছি গোপা বসুকে কবিতা পাঠের জন্য। নমস্কার। সোনারতরীর যারা ব্যবস্থাপনায় রয়েছেন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজনের জন্য তাদের শুভেচ্ছা জানাই আমার সমস্ত সহযোগী কবি বন্ধুদের, শুভেচ্ছা জানাই উপস্থিত দর্শকদের। কথা বলে সুরক্ষার চাপে নিয়মের বাঁধনে আপাত শান্ত গম্ভীর লালকেল্লা, অলিন্দ আড়ারে ফোয়ারার তলে মুখ প্রাসাদ তার হাহাকার নিয়ে। নূপুরের নিক্কণ গীত গজল এখন নির্বাক দিন শেষের অপেক্ষায়। ঘোড়ার রেশা মিনাবাজারের রঙিন বেশাতিরা হঠাৎ জেগে উঠবে। শব্দালোক নাট্যের জাদুকাঠির নির্দিষ্ট পরশে চাঁদনি চকের ধুলো মেখে বিদেশিনীর চোখ থমকায়। পুরানি হাভেলির খাঁজে খাঁজে ফিসফাস অতীত কথা বলে। পারাঠাগুলির শব্দ ও গন্ধে মিলে মিশে যায় ইতিহাসের আতুর। দ্বিতীয় কবিতা ছায়াবৃতা। রাত যত গাঢ় হয় সরব হয় আলাপচারিতা। সূর্যের আলোর নীরব মুখরতা, চেতনা চৈতন্যে তোলপাড় ঢেউ। আমি ও সে সাথে নিয়ে নিজস্ব ও পারস্পরিক ভাব ও প্রবৃত্তি, মধুর রসালো বর্ণময় সমাপতন, বিপজ্জনক ঐকান্তিক সম্পর্কে। ধূসর মধ্যাহ্নের ঊষর প্রান্তর হয়ে শীতের রোদের মিঠে উষ্ণতা ছেড়ে নিঃসঙ্গ তারার আলোয় বারবার গভীর আশ্লেষে মায়াবী নিশি যাপন। অতল নির্জনতায় পরস্পরকে ছুঁয়ে থাকি। ভালোবাসার অপেক্ষায় আমি ও আমার ছায়া শরীর। ধন্যবাদ। এবারে আমি ডেকে নিচ্ছি কবি শৈলেন সাহাকে। নমস্কার। কবিতাকে আমি চিনি একটি শিশু হিসেবে, তাই কবিতা সরলভাবে তার নিজের মনের কথা বলে। তার কোনো ব্যাকরণের ব্যাখ্যা অন্তত আমি গত 60 বছর ধরে কবিতা লিখেও বুঝতে পারিনি। তাই ব্যাখ্যায় না গিয়ে শুধু মনের কথা যেভাবে প্রকাশ পায় তেমনি করেই কবিতা লিখি, সেইটুকুই শোনাচ্ছি, এর বাইরে কিছু নয়। আমার প্রথম কবিতা শব্দের চড়ুই ভাতি। হৃদয়ের শব্দেরা খেলা করবে নিজের আনন্দে, খোলামেলা স্বাধীনতার আঙিনায়, সময়ের বেড়াজালে নিয়মের শৃঙ্খলে, শাসনের চাবুকের সামনে বুক পেতে দাঁড়াবার কিংবা সাহস দেখাবার কোনো দায়বদ্ধতা চোখ রাঙাবে না সেখানে। কথা শোনাবে না কোনো সাংখ্যতত্ত্বে, মেরামতি কারবারে নিজেকে উপযুক্ত করে তোলার শৌখিনতায়। নিজের খোলস ঢেকে মানুষ রঙের বেশাতি করবে না, তার মুখের কথা কিংবা সহজ ভাবনায় অপর কোনো চটুল চিন্তার বাহারি উপসর্গ তার সরল আপনত্বকে গ্রাস করবে না। এই স্বাধীনতাটুকুই হোক আজকের প্রধান প্রসাধন। কানামাছি খেলার সরলতা আমাদের নতুন দিগদর্শন হয়ে উঠুক।
হাডুডু কিংবা বুড়ি বসন্ত আমাদের ফিরিয়ে দিক সেই রুমাল চোরের দুরন্তপনা। এক্কা দোক্কার কাছে আবার নতুন করে শিখে নিতে চাই চোর পুলিশের শখের আবদার, কিংবা কেউ আমাদের লুকোচুরির সঙ্গী হয়ে ঝোপঝাড়ের আড়াল থেকে টুকি দিয়ে বলে উঠুক, এই তো আমি। মনের এমন আনন্দ ছড়িয়ে পড়ুক আকাশ বাতাস আর জলের মোহনায়। জীবনের সঙ্গী হোক এমনি নানান মুহূর্ত, যেখানে আমরা নিজেরাই নিজেদের কাছে ধরা পড়ে যেতে চাই নিজস্ব খেয়ালে। আজকের মোবাইল আমাকে কত কথা শেখায়। বন্ধুত্বের অমোঘ হাতছানিতে জমা হয় অনেক নাম। ফেসবুকের মুখগুলোতে খুঁজে বেড়ায় নিজের আপনত্ব। কম্পিউটার, ল্যাপটপ আর আইপডের কাড়াকাড়ি করার সময় আমাকে ছুটিয়ে বেড়ায় বিশ্ব থেকে বিশ্বান্তরে, ঘুরিয়ে আনে সমস্ত গোলার্ধ। এমন সময়ে কবিতার হাসা কাঁদা কতটা সার্থক সেটা খুঁজে পাবে নিরন্তর অবকাশে। সে কথাই কেবল চঞ্চল করে তোলে আমাকে। তবুও আকাশ আমাকে ভুলতে দেয় না। শ্মশানের বৈরাগ্য, নির্ভরতার ঐতিহ্য, প্রেমের ঐকান্তিক আত্মনিবেদনের শৃঙ্খলা বোধ। নদীর গতিশীলতা আমাকে চলমান হতে শেখায়। পাহাড়ের স্থবিরতা আমাকে শিক্ষা দেয় ধৈর্যের। ঝর্ণার উদ্দামতা যৌবনের জয়গান শোনালেও সাগরের সঙ্গমমুখী অভিধা আমাকে মিলনের শাশ্বত নিয়তির কাছে হাঁটু মুড়ে সনাতনকে স্বীকৃতি জানাবার কথা বলে। আড়াল থেকে তুমি শুধু বলে দিও আমার ভালোবাসার শুদ্ধতার কতটা খাদ মেশালে আমার প্রীতির অলংকার আরো উজ্জ্বল হয়ে উঠতে পারে। কোথাও ভুলের মাসুল দিতে গিয়ে নিজেকে যেন টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে না ফেলি। তুমি তো জানো চড়ুই ভাতির আনন্দটাই তো সেখানে। মুছে যাবে সমস্ত জীবন থেকে। এখন বয়স হয়েছে, সেই স্থৈর্য আমার শরীরেও নেই, মনেও নেই। তবুও একটু একটু দীর্ঘ কবিতা আপনাদের কাছে ধৈর্যের পরীক্ষা বলবো না, আমাকে দয়া করুন অন্তত আমার মনের কথাটা শুনে। কবিতার নাম সবাই আমাকে ভালো বলুক। সবাই আমায় ভালো বলুক এমন লোভী আমি তো নই। সবাই আমায় মারুক চাবুক তবু আমি চুপ করে রই। এমন কোন শর্ত আমায় জন্মলগ্নে দেয়নি তো কেউ। জীবন আমার খোসামদের, আমোদ শুধু ওদের বেলায়। আমার জন্য কর্তব্য বোধ, ওদের জন্য তাচ্ছিল্য ক্রোধ। এমন কোন গণতন্ত্র এদেশে আর দেখেছে কেউ? আমিও তো ভালোবাসায়, প্রতিবাদের তীব্র ভাষায় প্রেমিক কিংবা বিদ্রোহী রূপ নিজে নিজেই ধরতে পারি। এ কথা কি নতুন করে বলতে হবে গানের সুরে? নইলে আমায় থাকতে হবে সকল সঙ্গ একলা ছাড়ি। বিজ্ঞাপনের কায়দায় আমায় নতুন করে শিখতে হবে। নিজের ঢাকে নিজেই কাঠি বাজিয়ে আমায় গাইতে হবে। আমার মতো এমন মানুষ পাবে না ভাই তোমরা ভবে। সেটা যদি নাই বা পারো তাহলে আর দোষটা কারো হবে না তো তোমার ছাড়া। কারণ তুমি ছন্ন ছাড়া। দলবাজিতে বাজিমাতের খেলায় তুমি জিতলেটা কই? সবাই আমায় ভালো বলুক এমন লোভী আমি তো নই। না হয় আমার একা একাই বাইতে হবে ঘাটের তরি, কিংবা ঘাটের গুগলি সিঁড়ির ধাপ পেরুতে পিছলে পড়ি। কার বা তাতে কি আসে যায়? সবাই নিজের আখের গোছায়। শেষ পাড়ানির খোঁজকে রাখে, ফোঁচকে ছোড়া ডাকছে কাকে। ভাঙলে কোমর মচকালে পা, যাক না একাই গড়াগড়ি, তাতে কারোর ক্ষতি তো নেই। আপন কাজের নামের বড়াই জানাতে চাই সবার কাছে, সেই কারণেই ঢাক যে বাজাই। কাকের ভোজন ভাত ছেটালে পুণ্য যে লাভ সাত সকালে। উড়ক হয়ে বাড়াবাড়ি দেখে নিজেই চুপ করে রই। সবাই আমায় ভালো বলুক এমন লোভী আমি তো নই। থাক না এখন এসব কথা, কার মনে কি লাগবে ব্যথা? সেসব এখন কাব্য কথায় কেনই যে আজ বলতে যে চাই, সে কথাটাও বলবো না আজ। বলতে গেলে বলবে যে লাগবে যে লাজ। কেননা এই গঙ্গা জলে নোংরা মাপাই পাই না যে থই। সবাই আমায় ভালো বলুক এমন লোভী আমি তো নই।
এখন শুধু নিজের চামড়া বাঁচাতে চাই আমরা সবাই। ভালো মন্দ কিছুর ছলে পাছে লোকে কিছু বলে, লোকের চোখে ভালো সাজা, বোঝেন রাজা বোঝেন প্রজা। গল্প কথা এবং বড়াই সেটাই এখন মুখ্য সাধন। বোঝেন সবাই বোঝেন আপন, না বোঝে যে আহাম্মকের খাতায় যে তার নামটি লেখা। গা বাঁচিয়ে চলতে শেখো, সেটাই হবে আসল শেখা। বলতে গেলে বলবো কত দান করেছো লক্ষ কোটি, নিজের লক্ষ্য সঠিক রেখে তবেই ফেলো অন্য পাটি। নইলে যেন সবই বিফল, তেল ফুরলে সবই অচল। কেউ তোমারে চিনবে না ভাই, দেখবে ভবে কেউ কাছে নাই। এমন কি কেউ আছে নাকি যে তোমারে দেয়নি ফাঁকি? তোমার কথা আপন মনে আপন করে ভাবতে পারে, আতস কাছে খুঁজলেও তারে মিলবে না কো চরাচরে। ভাবনা কেবল তোমার আমার, ভাব ফুরলেই সকল আধার। কোন ফাঁকে কে মারবে যে ল্যাং, ভাঙবে আমার কোমর না ঠ্যাং। সেটাই কেবল ভাবতে ভাবতে সব ভাবনা ভুলে যে চাই। কানাকানি করে যে জন তাকেই বুঝি বলে কানাই, আর যে বলে নানান কথা তারই বুঝি বলে বলাই। এসব কথা তত্ত্ব কথায় ভালোই লাগে হে জয় রাধে। এখন আমি ডুবকি লাগাই নিজের মনের নিজের খাদে। শুদ্ধ গোপন প্রেমের নামে নিজে নিজেই বুঁদ হয়ে রই। সবাই আমায় ভালো বলুক, এমন লোভী কখনো নই। আমি এবারে ডেকে নিচ্ছি আরতি ভট্টাচার্যকে। নমস্কার। প্রথম কবিতাটি বিষের রং নীল। নদীর বহতা স্রোতে বিষের নীল ছায়া, ঘূর্ণিতে পাক খায় জমে থাকা ময়লার গাদ। জলো হাওয়ার ঝাপটা শকুনের ডানায়, নখে ফালা ফালা আকাশ, চোখ খোঁজে নরকের দরজা। তীরের ভেজা বালিতে শামুকের ভাঙা খোলায় জড়িয়ে থাকা অচেনা অজানা ছেঁড়া কাপড়ের টুকরো জানিয়ে দেয় নদীটা ওর জাত খুইয়েছে। কুমির তো জলকে ছুঁয়েছে, খেলার মতো জলকে ছুঁয়েই ভাসতে থাকে শরীরগুলি ঠিক সাম্পানের মতো। দ্বিতীয় কবিতা রবিবার। আজকে তো রবিবারই, এটা পড়া যায়। একটা গা গড়ানো আলসেমিতে দেরিতে ওঠার দিন, বেডসাইড টেবিলে চুমুকের অপেক্ষায় চায়ের কাপ, আড়মোড়া ভাঙে টান টান গরম চায়ের তাজা শরীর। খবরের কাগজে ছুঁয়ে থাকে ছুটির দিনের আয়েশ, ভাজা লুচির গন্ধে খিদের মৌতাত। ভাত ঘুম টেনে আনে ভরপেট মাংস ভাত। এরই মাঝে নীলকালিতে ডায়েরির পাতায় কাটাকুটি, কবিতার শরীরে আলপনা আঁকা। ঠাহর পাই না কখন যেন রবিবারের সকালটায় রাত্রি নেমে এসেছে। নমস্কার। কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য। সবাইকে নমস্কার। গৌতম দাকে শ্রদ্ধা, গুরুজনদের শ্রদ্ধা জানিয়ে আমি পড়ছি। আমি প্রথমে একটি কবিতা পড়ছি, পুরনো কবিতা আমার বই দেবী দহন থেকে। তারপরে একটি নতুন কবিতা পড়ব। প্রথম কবিতাটি টু বি অর নট টু বি। ট্রেনের জানলা থেকে উড়ে যাওয়া অন্ধকারের সঙ্গে কানামাছি খেলতে খেলতে হয়রান জোনাকিরা পা রাখে মেহগিনি খাটে। কোবাল্ট ব্লুর সার্ফলাইন ছুঁয়ে শঙ্খচিল পালক ঝাড়ে হিরোশিমার ডেঞ্জার সিগন্যালে। আইসকেবের ভেতর পুরো গ্লোবটাই সেধিয়ে যেতে পারে, কিংবা পুরো গ্লোবটাই হয়ে যেতে পারে একটা বরফের গুহা। পাম্পাস সাভানা তরাইয়ের লেমন লাইন ধরে ছুটে যায় সিসিলিয়া রুয়েদা, শঙ্কর নিয়োগী শব্দর হাসমি। পিকাসোর পায়রা শরীর পাল্টায়, তার সেলগুলোতে ক্রমাগত মিউটেশন। নোনা জল গিলে গিলে হাঙরেরা কেমন টর্পেডো হয়ে যায়। স্ট্রবো এফেক্টে কেঁপে কেঁপে ওঠে কনট সার্কাসের ইনার সার্কাল। জেড ক্যাটাগরির ব্যারিকেড খাবলে লাইভ ওয়্যারগুলো হামলেও তো পড়তে পারে। একটা চিঙারিতে এভিনিউ, গোল খাম্বা আর ঘামন রাজপথ হয়েই তো যেতে পারে এক একটা ম্যাগমা চেম্বার। জিক্সো পাজলের খেয়ালি টুকরোগুলো লা বোকা প্লাজা, মার্ডেলা প্লাটা, মিরামারে ছত্রাকার একটা বিশেষ অ্যাঙ্গেলে। ক্রিমসম অন্ধকারে ল্যাম্পপোস্ট, টেলিফোন পোল, হাই ভোল্টেজ ট্রান্সফরমাররাও এখন কনফিউশনে আছে টু বি অর
নট টু বি। আমার দ্বিতীয় কবিতা নতুন লিখেছি, এটা একটা সিরিজ, কিন্তু আমি পুরোটা পড়ছি না, অন্ধ সিরিজ। অন্ধ সিরিজ থেকে আমি প্রথম একটি কবিতা পড়ছি। অন্ধ সিরিজ 1। চাষাবাড়ির অন্ধত্ব জানতে হলে হেঁটে আসতে হবে শূন্য জরায়ু ক্ষেতের মৃত ভ্রূণ, ভেজা লাশ তুলে নিতে হবে মৃতপ্রায় চন্দন টিপের নিচে। অন্ধ কচুরিপানার সবুজ অন্তজ মহিমায় ভাঙতে হবে পোয়াতি শরীর। খিদের বৃষ্টির চুম্বনে কেমন গলে যায় সোনারং গমের স্তন, স্বর্ণচোর নদীদের বেতালা উল্লাস, শঙ্খচিল পাকশাট, বালু কাদা। এসব গুঁড়ো তত্ত্ব জানতে হলে হেঁটে যেতে হবে ফালা ফালা তীক্ষ্ণ বীজ ধান পথ। আমি এবারে ডেকে নিচ্ছি কবি দিলীপ ফৌজদারকে। প্যারানয়িয়া। ডাঙ্গায় অনেক মানুষ, তাদের থেকে কথারা ছড়িয়ে ছড়িয়ে ঢেকে দিয়েছে সারাটা ভুবন। একটা কথারও কাছাকাছি থাকা যায় না, আপনা আপনি সরে যাওয়া, সব দূরে দূরে। কথারা আসতেই থাকে, যেন পশ্চিম সমুদ্র থেকে ভেসে আসা উটকো জাহাজ। ভেতরে নেই কোনো স্রোত বা ক্ষরণ, তার অতি লবণাক্ত জলে আলকাত্রা বিস্বাদ বিকর্ষণ। মাছেরা তেল ছড়িয়ে পড়ার টুটি টেপা জানে, তাই সরে গেছে আপনা আপনি। এই জলে এখন সাঁতার কাটার বাসনা। টেলিফোনে তুলে ধরতে চায় আমার এই দেহখানি, বাইরে নিয়ে আসতে চায় ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। বিষাদ কথাটা এই প্রথম, তারপরও কত বছর পেরিয়ে গেল। এখন জলাঞ্জলি কথাটার প্রতিশব্দ খোঁজা, মগ্নতার জন্য প্রার্থনা। এটা কি তাণ্ডব জেদের নির্মল ভোরবেলা, দিন এগিয়ে নিয়ে যাচ্ছে গড়ানো জলে। ষাঁড়ের আকরোখামি ঘিরে রেখেছে গুচ্ছের প্রণালী সমূহের ফন্দি ফিকির। আবর্জনার কোলাহল মাথায় জমতে জমতে উৎকট কবিতা বাসনা থিততে দেয় না। কত রকমের দুর্বিপাক উৎকণ্ঠাগুলিকে নিয়ে পাগলা ঘন্টি বাজতে থাকে, তারপরেই সারা দুনিয়াটাই পাগল। কত রকমের কল্পনা আছে, সিনারিও 1, সিনারিও 2 ইত্যাদি ইত্যাদি। সব পাগলি অন্যের দিকে তর্জনী উঁচিয়ে থাকে। একটা সিরিজ আছে অঙ্গনা সিরিজ। অঙ্গনা সিরিজটা অনেকে বলবেন প্রেমের কবিতা, কিন্তু প্রেমের কবিতা নয়, সেটা বলে দেওয়াই ভালো আগের থেকে। অঙ্গনা 3 পড়ছি। বহুগামী না হলে কি চেনা যায় সময়? জানতে কি এত ইঙ্গিতের কথা? হাস্যকর প্রয়াসে কল্পনা নির্ভর, জানে না কেউ ভ্রূণেই পুঁতে রেখেছে অভিজ্ঞতার খুলজা সিমসিম। ওই ভাঙিয়ে ভাঙিয়েই বেড়ে যায় নৈর্ব্যক্তিক বয়স। অপ্রাপ্তি দিয়ে না পাওয়াকে মেনে নেওয়ার প্রবল অনীহা যেখানে এনেছিল, তারপরেই ছিল গভীর খাত। এমনিই হয়, না হলে দুর্ধর্ষ এই জীবনকে মনে হতো জল ভাত। যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় ঘড়ির কাঁটা ধরে রেখে দিই। পারি না, তাই জানি সময় মহার্ঘ। আর তুমি বলো ওটা ফুরিয়ে আসা তলানি। যদি তাই হয়, কথা বলো কথা বলো, ততক্ষণ ঘুরে আসি ডিজনিল্যান্ডের নাগরদোলায়। রূপকথার গরুরা সবুজ জাবনার গাছে উঠে অলৌকিক পাতার স্বাদ পেতে চায়। মেয়াদি করারে সারা শহর জুড়ে উদ্ভট ঘোড়াদের ছোটাছুটি। সব ফোনগুলো একসঙ্গে বেজে উঠলে দৌড়ই না কোনো দিকেই। তোমার কথার ভেতরে হারিয়ে যেতে যেতে নিজে হাওয়া হয়ে যায়। দেখতে দেখতে কত দিন পেরোয়, রাত্রি রেল স্টেশনেরা ছুঁয়ে যেতে থাকে তন্দ্রা আর স্বস্তিহীন ঝাঁকুনির শৈশব দোলনায়। ছুটির সঙ্গিনী জোটাতে কত সময় খরচ করি ইন্টারনেটে। বসে নেই, এমন মগ্নতা নেই যার নাম টাইম পাস। আমি কি সময়কে এমনি যেতে দিচ্ছি, আমার সময় কিছু খরচ না করে? কিংবা এটা জেনে নিচ্ছি আমি বসে নেই। ঘুমিয়ে থাকলে ওটা প্যাটরার ঘুম হতো,
হয় না। স্বপ্নেরা যে ফুরোই না, স্বপ্নদের মগ্নতায় স্বপ্নদের খুঁটিনাটি জানতে জানতে চলে আসা আজকের অন্তহীন ঝুলন্ত সেতুতে। চলার আরম্ভে সমস্ত স্পষ্ট, যেন ধরা ছোঁয়া যাচ্ছে। কুয়াশার ওপারে মঞ্জিল, যেটা নাগালেই এত স্পষ্ট। সেতু দোলে, কুয়াশাও সরে যায় অল্প অল্প। একা একা নিজেকে নিয়েই এই বিনোদন। ঘুম নেই, বিছানা উধাও, সেতুর ওপারটাও আর দেখা যায় না। উৎকণ্ঠার পাড়া চড়ে, হারিয়ে যাওয়ার কথা মনে হয়, বেরোবার পথ নেই মনে হয়। তৎক্ষণাৎ ফিরে আসা শক্ত দৃঢ় বিছানার বরাবর। নমস্কার। অপর্ণা আচার্য। সকলকে নমস্কার। প্রথম কবিতা পাখির কোটি দেশ। ডানায় দূর, ডানায় বহুদূর, ডানায় মেঘ, ডানায় শীষ, পাখি দূরগামী, শরীর জল কমণ্ডলু, গৌরিক বিছানা, শব্দ শাঁখ, পাখির শীষে পবিত্র তরুণ, পর্দায় পৃথিবীর তাপ, সাদা ঝিনুক, পাখির কণ্ঠে গান, পাখির গানে ভোর, পাখির দৃশ্যতায় কাছের পৃথিবী দূর খুঁজে ভেসে যায় পাখির কোটি দেশে। ভয়াল মেশিন, শব্দ, শব্দ জং, শব্দের কুণ্ডলী, মধ্যনিগড়ে চাপা স্টিয়ারিং, কানের খামারে গোদা সুর, দূর বহুদূর সরে যায় শিশের সুখ টান। দ্বিতীয় কবিতা খাজানাটা একা। খাজানাটা একা, খাজানাটা নিজের চারদিকে একা। একে একে ভূতগুলি ডাকে, ভূতগুলি এ যাবৎ নিজেকে না চেনা অন্ধকার গর্তে বেশ ছিল, এখন নিজেরাই নিজেদের ভূত ভেবে ভয় পাচ্ছে। অতীত লেহনের কোনো কাটা জীব পড়ে থাকে খাজানার কোলপাশ ঘিরে। খাজানাটা ভিক্ষার পাত্রের মতো ঠাঁয়, হাতে গায়ে কালের কালশিরা, খুঁজে খুঁজে আমরণ, বুঝতে পারেনি বেঁচে থেকেও মরে থাকা যায়। দোর্দণ্ড সোনার কেয়ারি ফ্রেমে এত কেন অন্ধকার? খাজানার ডালার ভেতর কত শত হাত। নমস্কার। পরবর্তী কবিকে ডাকার আগে একটি ছোট ঘোষণা করে নিই যে 19শে মে মুক্তধারায় 19শে মে ভাষা দিবস পালিত হবে। সেদিন আপনারা সবাই মুক্তধারায় নিশ্চয়ই আসবেন ভাষা দিবসকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি এবার কবি কালীপদ চক্রবর্তীকে ডেকে নিচ্ছি। নমস্কার। আমি উপস্থিত সকলকে, গৌতম দাকে এবং সোনাতরী সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমার প্রথম কবিতা ওরাও প্রেমিক হয়। অবাক হয়ে দেখি যখন পাড়ার খুনি গুন্ডাটা প্রেমে পাগল হয়ে সকলকে শান্তির বাণী শোনায়। ক্লাসের ডান পিঠে ছেলেটা হঠাৎ করে শান্ত হয়ে যায়। রিপোর্ট কার্ডে ধরা পড়ে ও প্রেমে পড়েছে। খবরের কাগজে হেডলাইন পড়ে অবাক হই, ভাড়াটে খুনি বন্দুক যুদ্ধে নিহত। লাশ তল্লাশি করে পাওয়া গেছে অনেক দিনের পুরনো শুকিয়ে যাওয়া গোলাপের কিছু পাপড়ি। ওয়াগন ব্রেকার বর্ষাতিয়াকে দেখেছিলাম পাড়ার মেয়ে রুমির লজ্জা বাঁচাতে, কিন্তু লজ্জা পেলেন বিধাতাও যখন নির্ভয়াকে বাঁচাতে কেউ এলো না দেখে। শুনেছি ভবা পাগলাটা নাকি ভালোবাসার জন্যই পথে নেমেছিল। আমিও মাঝে মাঝে সে পথে নামি। ওর সাথে পার্থক্য আমার একটাই, সে তার হারানো ভালোবাসা খুঁজতে পথে নেমেছিল, আর আমি পাওয়া ভালোবাসাটা হারাতে এসেছি। আবার দ্বিতীয় কবিতা অনাথ। অনাথ শিশুদের নিয়ে লেখা কবিতা। পথের শিশুটা কেঁদে কেঁদে ফেরে, চায় শুধু কটা ভাত, ছেঁড়া কাঁথা ছাড়া কিছু নেই আর, কেমনে কাটায় রাত। সকাল বিকেল সন্ধে ও রাতে একটানা চলে ভিক্ষা, তোতা পাখিগুলো বলি আওরায়, সকলকে দেব শিক্ষা। এখনো এদেশে অনাহারে লোকে আজও দেয় তার প্রাণ, তাদের জন্য কেউ ভেবেছ কি এগিয়ে দিয়েছ ত্রাণ। কতদিন তারা স্বপ্ন দেখেছে পেট ভরে খাবে ভাত,
বিনিময়ে তারা কিছু পায়নি, কষ্টে কেটেছে রাত। সূর্য উঠলেই বিভীষিকা দেখে, ভাবে কেন ভোর হয়। মানুষ জীবেরা আর চোখে দেখে, ভাবে ওরা কেউ নয়। ধন্যবাদ। ধন্যবাদ কালীপদ। এবারে আমি কবি পৃথা দাসকে ডেকে নিচ্ছি। নমস্কার। সোনার তরীর এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে এবং কবি বন্ধুরা বসে আছেন, তার সঙ্গে ওনাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার একটুখানি শোনার জন্য কবিতা। আর গৌতম দাকে ধন্যবাদ একটু আগেই আমাকে ডেকে নেওয়ার জন্য। আমি প্রথম যে কবিতাটা পড়ছি তার নাম এখন সময়। আজ সারাদিন প্রখর তাপে দগ্ধ হতে হতে ঘুরেছি অনেক অজানা পথে। রাস্তা হারিয়ে খুঁজে মরেছি অন্ধ গলির গোলক ধাঁধা। কালো চওড়া পিচ ঢালা রাস্তাটা যেন অজগর হয়ে গিলে নিতে চেয়েছে পথ পাঁচিলে বোগেনভেলিয়ার বেলোয়ারি থোকাকে। পায়ের তলায় ছড়া পাতা মাখা পলাশের দল, রঙিন মানচিত্রে ঘুরপাক আনি মানি খেলার মতো। বিচ্ছিন্ন দ্বীপের মতোই আমরা সবাই একা। কখন দু পায়ে দোলে মুচড়ে চলে যায় সম্পর্কের বলয়, কেউ বুঝতে পারি না। এখন সময়ের ফ্ল্যাশব্যাকে ঘরে ফেরার তারা। রাত শুরু হবার আগেই সূর্যাস্তের মহেন্দ্রক্ষণে আশ্রয় যেন পায় সবাই অস্তিত্বের বিশাল চাঁদোয়ার নিচে। সেখানে চর ভাগের লড়াই নেই, নেই কাঁটা তারের বেড়া। সুজন বন্ধুর মতো আছে থাকবার বোঝাপড়া। একটু একটু করে জড়ো করি ভালোবাসার নক্ষত্র জল। ঠিকানা হারাবার আগেই, তুমুল ঝড়ে ভেঙে পড়ার আগেই নতুন ঠিকানায় পৌঁছতে চাই। অনেক অতন্দ্র প্রহরের সাক্ষী হয়ে আছে একাকিত্বের নো ম্যানস ল্যান্ড। দ্বিতীয় কবিতাটার নাম খবর। 49 কোটি দেবতার জন্য 49 পবনের আত্মশুদ্ধি। ক্যামেরার ক্লিকে তখন খাড়াই পাকদণ্ডী, কিংবা ফ্রেম জুম ইনে সূর্য স্নাত পাহাড় চূড়া। স্কুপ নিউজ চায়, খবর খোঁজে সাংবাদিক। ফোকাস করে চ্যাটালো পাথরের মন্দির, শ্রদ্ধার তেল সিঁদুরে আচ্ছন্ন আরাধ্য। কালো ধোঁয়ায় পোড়া তেলের মাঙ্গলিক প্রদীপ কেঁপে কেঁপে পাহারা দেয় নিঃসঙ্গ হাঁড়ি কাঠটাকে। গাইড বলে এখন আর নরবলি হয় না, পুলিশও ঝামেলা করে না। তবু বৈশাখী চতুর্দশীর রাতের হাটে চলে ফিসফিস, দর কষাকষির দড়ি টানাটানি। নিখোঁজ হতে থাকে হয় কমলা নয়তো বুধিয়া। নিউজ হেডলাইন পরের দিন ওদের কথা বলে না। ধন্যবাদ। ধন্যবাদ পৃথা। আমি এবারে কবি রুদ্রেন্দু প্রসাদ ঘোষকে ডেকে নিচ্ছি। সোনার তরীর সংগঠকদের আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমার স্মৃতিতে এখন মনে পড়ে, এর আগেও একটা ফাংশনে আমি আমন্ত্রিত হয়েছিলাম। সেই স্মৃতির পরে আজকের স্মৃতি আমাকে আরো বেশি রোমাঞ্চিত করে তুলেছে। আর কবি সভার সঞ্চালক গৌতমকেও অশেষ ধন্যবাদ আমাকে এখানে ডেকে আনার জন্যে। আর আমার কবি পরিবারের সবাইকেও আমি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আমার প্রথম কবিতা কোকিলের আসন্ন অজ্ঞাতবাস। এমন একটা সময় দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতেই গাছ থেকে আমরা কোকিলের ডাক শুনি। কেউ ভ্রুক্ষেপ করি, কেউ করি না, কিন্তু আমার মনে সেটা একটা দাগ কেটেছে। অগন্তি গুণগ্রাহীর অগোচরে ঋতুরাজ বসন্ত এবার, এমনকি তার রসিক নাগর কোকিলের অজ্ঞাতে নিঃশব্দে নিয়েছে বিদায়। আজ দ্বীপ্রহরে
গ্রীষ্মের দাবদাহে নিঃসঙ্গ বিরহী কোকিল ক্লান্ত অবসন্ন দেহমন নিয়ে বসন্তের খোঁজে ডেকে ডেকে হয় সারা, তবু তার পায় না সারা। রাতেও তার ডাকের নেই কবিরাম। এমন নিঃসঙ্গতা নিরসনে কেবা তারে দিতে পারে সান্ত্বনা? কোথায় গেলে কোকিল পেতে পারে তার আপনজনের ঠিকানা? হয়তোবা তার বাল্য সহচরীদয় শিমুল পলাশ বোঝেনি এখনো বিভ্রান্ত কোকিলের বেহাগ সুরের মর্ম কথা। রুষ্ট গ্রীষ্মের আদেশ অনুসার এবার তারে যেতে হবে বর্ষকাল অজ্ঞাতবাস। তার হৃদয়ের সেই করুণ আবেদন কোকিল আমারে শোনায় বারবার। তার সুরে আমি শুনি আকুতি আগামী বর্ষের বসন্ত উৎসবে দোহে দেখা হবে কি আর? উভয়ের মিলন হবে কি আবার প্রকৃতির সবুজ অঙ্গনে অবারিত কোন সঙ্গীত মেহফিলে? সংস্কৃতে একটা কথা আছে, দ্বিজ, যাদের দ্বিতীয়বার জন্ম হয়। আমি কিন্তু কোন সম্প্রদায়ের ব্যতিরেকেই বলছি, আমি কিন্তু দ্বিজ। আমার দ্বিতীয়বার জন্ম হয়েছে কোমায় চলে যাওয়ার পর। আমি আবার নিজের সংজ্ঞা ফিরে পেয়েছি। তারপর থেকে হয়তো আমার মনে এমন একটা চিন্তাধারা যে আমি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছি। আমার দ্বিতীয় কবিতার নাম বিস্মৃতির কোল। কারো মঙ্গল করার মহৎ ভাবনা মনে এলেও আমার মন কখনো যোগায়নি সাহস সামর্থ্য। ঈর্ষায় জর্জরিত হয়ে কারো ক্ষতি করার সাধ্য অথবা স্বাদ হয়নি আমার মনে। মানুষের মঙ্গল সাধনে আমার নেই কোনো অবদান। দীর্ঘ জীবদ্দশায় অযথা খুইয়েছি শশাগরা পৃথিবীর অপ্রভূত মূল্যবান ইন্ধন। অন্তিম লগ্ন আসন্ন প্রায়। পৃথিবীর পবিত্র গর্ভে শান্তির কবরে শয়ন এমন ভাগ্য আমার নয়। জীবনের কীর্তি প্রতিষ্ঠায় কোনো সমাধি স্থাপনা আমার কাম্য নয়। মনের গোপন কন্দরে স্মৃতিসৌধ বা ফলকের স্বাদ হলেও আজীবন আমার প্রদত্ত অবদান নিতান্তই মূল্যহীন। বিস্মৃতি, তোমার গর্ভে লুক্কায়িত অথবা বিলুপ্ত আমার রচিত কোনো পুঁথি দলিল দস্তাবেজ নিয়ে কারো মনে রবে না কোনো উৎসাহ। কোনো ঐতিহাসিক অথবা প্রত্নতাত্ত্বিক কোনো দিন আমার অস্তিত্ব জানতে হবে না উৎস। ভবিষ্যতে গাঁথবে না কোনো কাহিনী কথা। মরণোত্তর আমার স্মৃতিতে ফলক নির্মাণে কারো কোনো আগ্রহ হওয়ার কথা নয়। পবিত্র অগ্নির উপাসক আমি নই। রীতি অনুসার নীরবতার স্তম্ভে আমার মরদেহের অবস্থান। ধর্মীয় অনুশাসনে বর্ণিত আদেশের ব্যতিক্রমের এমন বাস্তবায়ন সম্ভব নয়। শুধুমাত্র সম্ভব অন্তিম লগ্নে বিস্মৃতির কোলে এতটুকু স্থান পাওয়া, প্রতিটি জীবের বাঞ্ছিত অধিকার। বিস্মৃতি, অন্তিম লগ্নে জীবনকে বিদায় জানাতে আমার প্রাণে রবে না কোনো উদ্বিগ্নতা। নমস্কার। ধন্যবাদ রুদ্রেন্দু। আমি এবারে কবি হিমাদ্রি দত্তকে ডেকে নিচ্ছি। কবি হিমাদ্রি দত্ত। নমস্কার। সোনার তরীর আয়োজকদের অশেষ ধন্যবাদ। আমি একটা ছোট্ট একটা কবিতা লিখেছি, সেটাই শোনাচ্ছি। কবিতা ভিক্ষুক। চারুলতার নির্জন গ্রীষ্মের দুপুর পেরিয়ে এসেছে এক কবিতা ভিক্ষুক। ওকে কিছু দাও শব্দ ছন্দের মাধুকরী, ব্যঞ্জনার আকুণ্ঠ জল। বেলা ফুরিয়ে আসছে, দূরে অধরা সুর। কেউ কি পাতালে একতারা বাজাচ্ছে? সে কি পাগল বিশু? মুখ দেখেনি কেউ, বালি ঢেকে দিচ্ছে মানুষের সকল প্রচেষ্টা। ছোঁয়া কি গেল
শিমুল পলাশ, শূন্যতার মাঝে ঠিকানা কোথায়? কবিতা ভিক্ষুক হাহাস্বর চেনে, ওকে আসন দিও না, দাও বুক খালি করা মন্ত্রোচ্চারণ, দাও কবিতার খই ও বাতাসা। ধন্যবাদ হিমাদ্রি। আমি এবারে কবি ভাস্বতী গোস্বামীকে ডেকে নিচ্ছি। কবিতাটি নামহীন আমার দ্বিভাষিক বই ভাবনা কলেজ এবং মুনিন্দা ব্লকের সূচনামূলক কবিতা রাখা, কাজে এটা ভূমিকার পাতায় নামহীন কবিতা একটি। হাত ধরে আলোকে নিচে নামিয়ে আনি, আর তারাদের খিলখিল ঝরে যায়। ওরা সবাই এখন প্রজাপতি ঘরদোরের গল্প করছে, সুলুক সন্ধান নিচ্ছে মাঠ বৃষ্টির। কবিতা দুটোকে মলাটে পাঠাই, বেসুরে পাঠাই, ভালো থাকুক ওরা, আলো শিখুক। মৌসুমি কালারে চুপি চুপি উইকেট পেরিয়ে যাব, একবার দুরন্ত জার্সিতে অন্তত আকাশ। দ্বিতীয় কবিতাটি ম্যারিনেট। কুচিপুরি মেঘ অট্টমে হাসে, কেউ কি একলা পাঠালো? হাওয়ার গন্ধ আর বরফের সম, আদা রসুনের ম্যারিনেটে ঘর, খোলা মেলা লুডো, পুট থেকে পুটে লাঠি ঠুকে ঠুকে অন্ধ পেরিয়ে যায় রিং রোড হাসি। পলকের নীল না পারা বাটিক, ওহো বৃষ্টি এসেছে, ফেলে দেওয়া মেসেজে রাতের আদর। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমি এবারে কবি পীযূষ বিশ্বাসকে ডেকে নিচ্ছি। নমস্কার, আয়োজকদের অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমার এই কবিতাটি পড়ব আমি আমার বই ঘুমঘর থেকে। ঘুমঘর আমি যখন বের করি তখন এই কবিতার বইটির নাম দিয়েছিলাম আমি প্রথমে আমি একটু ঘুমাতে চাই। সেই আমি একটু ঘুমাতে চাই না শুনতে শুনতে কেমন লাগে বলে ওইটাকে নাম আবার একটু পাল্টে ঘুমঘর করে দিলাম। কবিতাটার নাম আমি একটু ঘুমাতে চাই। যেসব সর্বনাম পদগুলি ব্যাকরণের বর্ণে বর্ণে অভিষিক্ত, যেসব ইতিহাসের পাতাগুলি দেওয়ালে দেওয়ালে প্রস্তরীভূত, ওরা আমার পাণ্ডুলিপিগুলোকে হাত কড়া পরিয়ে রেখেছে, হাইজ্যাক করেছে আমাকে গৃহবন্দী। ঘেরাও পাহারায় আমি এক ভঙ্গুর প্যাপিরাস, লবণাক্ত শৈবাল ক্লিষ্ট ঢেউ তোলা বেলাভূমি। কি লিখে যাব আমি? ভাঙাই পুড়ে যাওয়া মন্দিরের ছাই, ঘুনে খাওয়া ঐতিহ্যের অক্ষয় বিশ্বাস, নাকি কোনো ডিপ্লোম্যাটিক মস্তিষ্ক পেঁচানো বিবৃতি? এই নাও স্বাধীনতা, আমাদের সবারই যদি থাকে এক অধিকার, আজ থেকে লিখে দিলাম নারীর বক্ষ খোলা রাখার অধিকার। মানতে হবে এই আমাদের দাবি, চলো হরতাল ডাক। এইবার ফিসফাস মৃদু ক্ষীণ আওয়াজ, দেওয়ালে দেওয়ালে পড়ছে শাবল, কারা যেন শীত কাটছে, হাত কচলাচ্ছে কিছু চোর। আমার সব লেখাগুলি এবার চুরি হয়ে যাক, ছা পথের কুয়াশা বন্যায় সব ভেসে যাক। অনেক লিখেছি আমি, দিন আনা দিন খাওয়া, ফুটপাত মিছিল, ঘাম বেচে ঘুম, স্বপ্ন বিক্রি করে কিনেছি অনেক জল ঘোলা রাত। আমি চাই এক ঘর বাড়ি অন্ধকার, নৈশব্দ রাত্রি। এইবার আমি একটু ঘুমাতে চাই। পরের লেখাটি রিসেন্ট লেখা। এই লেখাটি দিল্লি হাটার বলে একটা পত্রিকা রেগুলার দিল্লি থেকে বেরোয়, সেই পত্রিকাটি এই নেক্সট জুনে বেরোবে আবার। সেই জুনে সংখ্যাতে এই আমার এই কবিতাটি আছে। দিনলিপি। ডায়েরির আলতো পাতাগুলি সরিয়ে রেখে আমি প্রতিদিন যুদ্ধক্ষেত্রে যাই। পৃষ্ঠাগুলি দুপায়ে মারিয়ে পথ করে নিই।
প্রতিনিয়ত এভাবেই আমি সকাল পোড়াই, রৌদ্রে রৌদ্রে দুপুরের বাষ্প কঠিন ক্ষয়ে যেতে যেতে বাড়তে থাকে দিন। দিন ঢলে যাওয়ার আগে নিজেকে একদিন সৈনিকের মধ্যে খুঁজে পাই, আর তারপর সাজবেলাতে আমার বেলা বেড়ে গেলে আমি আগাগোড়ায় কাহারবাতে আরতি সেরে ফেলি। পূরবীতে ডুবিয়ে দিই পা, উর্দিতে জমে থাকা জমার ঘামের গন্ধ মুছে ফেলি মাল কষে। এরপর আকাশ থেকে নক্ষত্রদের রাজ্য থেকে সহস্র সাদা সাদা শিশু নক্ষত্রেরা র্যাঙ্ক ও ফাইলের সজ্জায় আমাদের ছাউনিগুলিতে নেমে আসে। কোন কোন হাবিলদার বা ল্যান্স নায়কের সাথে তাঁবুতে তাঁবুতে ওরা টহলদারি করে। রাত্রের এই তরল ক্যাডবেরি অন্ধকারে পাণ্ডুলিপি ঘেরাও করে সমস্ত ব্যাটালিয়ান। ওল্ড মকে ডুব দেয় রামপাঞ্চ, বুকের উপর জেগে থাকে রাত। এইসব নক্ষত্রদের কেউ হয়তো বা কাল সূর্য হয়ে উঠবে। ডায়েরির খয়েরি পাতাগুলোর ফাঁকে ঘুমিয়ে পড়ি আমি আর একটি প্রভাতের অপেক্ষায়। লাল কিলা, লাল কিলার পাথর ছুঁয়ে দেখি আলতো স্পর্শে ইতিহাস অনুভূতি আনে। আমিও এক নিরেট প্রেমকে লিখতে গিয়ে তুলি দেওয়াল, দুর্গম দেওয়ানি খাস, মুঘলের ধ্বংসাবশেষে আমাদের অভিযানে ঠাই দাঁড়িয়ে মতি মসজিদ। এদের নিশ্ছিদ্র সুকঠিন প্রস্তর দেওয়ালে যেখানে হাত রাখি এক একটা দেওয়াল হয়ে যায়। অথচ এইভাবেই যাত্রা। জঙ্গলি পোশাকা জড়িয়ে গুহাদেশে রত্নাকর সংসার লিখতে গিয়ে লিখল মরা কাঠ। সরজুর দুপাশ দিয়ে বয়ে চলে রামায়ণ। আমরাই পারি, হাতেও আছে অবাধ, সাহসী, বিশ্বাসী। আর গভীর হলে চেতনা স্পর্শ বিন্দু, অনুভূতি গাঢ় হলে দেওয়ালের বহুজাগতিক বিজ্ঞাপন স্ক্রল হয়ে এক জানলা খুলে যায়। আরো কত স্কুল, শিলালিপি, মুদ্রা রাক্ষস। ঘিরে আসে আলোকোজ্জ্বল ভার্চুয়াল আকাশ। বিকেলের হলুদ রৌদ্রে মাতাদের ভিড়ে ছড়িয়ে থাকে চাঁদনি চক। লিখে রাখি দেওয়ানিয়াম। ধন্যবাদ পীযূষ। আমি এবারে কবি প্রাণজি বসাককে ডেকে নিচ্ছি। আমি ছোট ছোট তিনটি কবিতা শোনাবো। আমরা সবাই একটু প্ল্যাটফর্ম বলে একটা শব্দ আছে, এটা হলে একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ি। একই প্ল্যাটফর্মে কখনো রাজধানী আসে, কখনো দাঁড়ায় মালগাড়ি, আর আসে রুগ্ন চোখ ফোলা শুকনো মেয়েটি প্রতিদিন। দ্বিতীয় কবিতা অভিসন্ধি। কোনদিন কারো কথায় তক্ক তুলব না, যথার্থ জ্যোতিচিহ্ন থাকবে না লহময়। উচ্চারণগুলো তালগোল পাকাতেই পারে, আত্মহত্যা করলেও করতে পারে অবিশ্বাস। আঙ্গিনায় ঝড় উঠেছে, তুমুল তক্ক আসরে বাউন্ডুলে বাতাস। কেউ কারো কথা শোনে না, সবাই ডেকে মরছে যাকে, সে এখন তুলসী তলায় বধির। প্রদীপশিখা মাথা দুলিয়ে ইশারা চালায়, কোথায় অন্ধকার কোণ, কোথায় হাত রাখলে টের পাবে মখমলি উষ্ণতা, কোথায় মন ছড়ালে বুঝবে নিছক অভিসন্ধি। আমার শেষ কবিতা 19 মে বাংলা ভাষার দিবস উদযাপিত হচ্ছে চারিদিকে। একটু মনে রেখে আমরা দিল্লিতে বাংলা কবিতা কিভাবে চর্চা করি তার উপর একটু। मैं हूं বাংলা কবি। মাথায় একটা জেদ চেপেছে, পার্লামেন্টে যাবো। বিজয় চক থেকে সোজা হাঁটছি, চোখের সামনে সংসদ ভবনের গোল বৃত্তের কিয়দংশ। সোজাসুজি কয়েক কদম এগুতেই দিল্লি পুলিশের জওয়ান ইহা ডান্ডা উঁচিয়ে বলে, উধার কাহা যা রহে হো। বলি, আমাকে টান টান হেঁটে যাও সিপাহীজি, आज আমি পার্লামেন্টে যাবো। कौन है तू? मैं कवि,
মেহু বাংলা কবি। শুনেই সেপাইজি তৎক্ষণাৎ তড়িৎ বেগে আমার মাথাটা বন 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 10 চক্কর মেরে ছেড়ে দিল। আমার চোখে ভেসে ওঠে লাখ লাখ সর্ষে ফুল, মাথাটা বেসামাল ঘুরছে, সংবিধানের অলৌকিক অনুচ্ছেদগুলো উঠছে তো উঠছেই। চোখের দৃষ্টিটা যখন স্থির হলো, দেখি পার্লামেন্ট কোথায়, আমি যে পার্লামেন্ট স্ট্রিট থানায়। তখনও বীর করে বলে চলছি, মেহু বাংলা কবি, মেহু বাংলা কবি। ধন্যবাদ। কবি সর্বাণীরঞ্জন কুণ্ডুকে ডেকে নিচ্ছি। আমি একটাই কবিতা পড়ছি, আমাদের আদিমতা। কদাচিৎ আমার খুন করতে ইচ্ছে করে, কাউকে না হোক নিজেকে, কিন্তু আমি তো বৈষ্ণব, তবে এরকম কেন হবে? নিজেকে সংবরণ করি, ভাবি এ কি অদ্ভুত বোধ মনকন্দরে লুকিয়ে থাকে। মানুষের আদিমতা কি কিছুতেই নির্মূল হয় না, সুপ্ত থাকে? তাই কি পৃথিবীতে এত হিংসা, এত দেশ? তাই কি ধর্মের এত বলবালা? মহাভারতের যুদ্ধের নিয়ন্তার কাছে তাই আমাদের সমর্পণ? আমাদের নখদন্ত এইভাবেই নিয়ন্ত্রিত থাকে? যীশুখ্রিস্ট তাই সবার পাপ গ্রহণ করে ক্রুশবিদ্ধ হন? মোহাম্মদ যুযুধান গোষ্ঠীকে সাময়িক ধর্মাচরণ শেখান, কিন্তু তবুও আমাদের আদিমতা আমাদের পরিপূর্ণ ছেড়ে যায় না। মনকন্দর থেকে আপাত শান্ত শিষ্ট ভদ্রজনেরও ক্রোধ হঠাৎ হঠাৎ মাথা চাড়া দেয়। তখন প্রত্যেককে যার যার উত্তরাধিকার সূত্রে পাওয়া ধর্মের কাছেই আত্মসমর্পণ করতে হয়। আর বিবিধ ধর্মের বাহ্যিক বিভিন্নতা আমরা সাধারণ মানুষ কিছুতেই মেটাতে পারি না, একপ্রস্থ মারামারি খুনোখুনি করে বসি। ধন্যবাদ সর্বাণী। আমি এবারে কবি বিশ্বজিৎ হালদারকে ডেকে নিচ্ছি। পৃথিবীর নাগরিক, তুমি আছো তাই সূর্যের অস্তিত্ব। তোমার বুকে বুক, নিঃশ্বাসে স্পন্দিত হয় আমার রক্ত বিশ্ব চরাচরে। পেয়েছি সুখ দুঃখ, পৃথিবীর ক্ষুধার অনুভূতি, পেটে শোষণের আগুনের উন্মাদনায় তোমাকেই দেয়ালে ঠেসে দিয়েছি, তোমাকে। শুধু নির্বাক একটা দেহ বিশ্ব জুড়ে পাতিয়ে রাখা আমার জীবনের জয় প্রকাশ করার জন্য। পৃথিবীর সৃষ্টির তন্নিধারে ইস্পাতে বিদ্যুৎ প্রবাহিত করে আমাকে খুঁজেছে একদল শকুন। তখন কাপুরুষ নক্ষত্র মধ্যাকাশের মহাসভায় রাজসিংহাসনে বসে মিটি মিটি দেখেছি তোমাকে। প্রমাণ করেছো তুমি মহান। যে ক্ষমায় শিক্ষা নেই, নেই শৈশবের চলার নতুন পথ, তাকে মেনে নিতে পারোনি। প্রখর তাপে দগ্ধ হৃদয়ের হাহাকার ধ্বনি সৌরজগৎ ভেদ করে হাজার হাজার নক্ষত্রর কাছে পৌঁছে গেছে, হাজার হাজার নক্ষত্রের কাছে। ওরা সবাই এসেছিল কাপুরুষ মহাসভায় তোমার অস্তিত্ববোধের কথা জানাতে। ওরা বলেছে রঙিন পৃথিবীর মানুষ নিজেকে পুড়িয়ে প্রতিনিয়ত আগুনের পূজা করে। আর একটা কবিতা, অরণ্য থেকে ফিরে মানুষ, প্রেয়সীরা বলে কথা রাখে না। নিঃশব্দে মাথা পেতে প্রহারিত হই, রূপসী দিল্লির পাথর হৃদয়ে স্পন্দিত। শিলাজিৎ নিয়ে নিজেকে সতেজ করার জন্য ছুটে বেড়াই রাজধানী জুড়ে। ইন্ডিয়া গেটের দেয়াল চেটে বাড়ি ফিরে দেখি অশ্লীল মিথ্যা প্রতিশ্রুতি ভরা কতগুলো ছবি টিভির পর্দায়। শুনেছি ওরা নাকি আবার প্রদর্শিত হবে বিবিসির দূরদর্শনে। প্রেয়সীরা বলে কথা রাখে না। আঙুলে সুচ ফুটিয়ে মুদ্রিকার রক্তে সূচের মাথায় শব্দ সাজাই, প্রণয়ের কবিতা সেলাই করি। পশমি রেশম মুগা মখমলে সাজাতে চাই পৃথিবীর প্রকৃতিকে। আগামী শিশুর জীবন বিখ্যাত বয়ন শিল্পে ঢেকে নিয়ে যেতে চাই সৃজনের কাছে। এ বিশ্বকে সাজাবার জন্য একজন নতুন মানুষের খোঁজে। ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বজিৎ।
আমি এবারে কবি অঙ্কিত সরকারকে ডেকে নিচ্ছি। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা ফিরবে কি বলতে পারো? আমি জ্বলন্ত সূর্যের কাছে জানতে চাইলাম, তুমি নতুন ভাবে আবার আসবে কখন? সে বলল, কাল প্রত্যুষে। আমি বয়ে যাওয়া নদীর কাছে জানতে চাইলাম, তুমি নতুন করে ফিরে আসবে কখন? সে উত্তর দিল, সে কলকল ধ্বনিতে উত্তর দিল, আমি ফিরব না কখনো। বিকশিত পুষ্পের কাছে জানতে চাইলাম, তুমি কি কোরক হয়ে ফিরবে কখনো? পুষ্প উত্তর দিল, ফিরব বীজ হয়ে আগামী প্রজন্মে। ভেসে যাওয়া মেঘের কাছে জানতে চাইলে সে বলল, শ্রাবণের ধারায় ফিরব আমি। আমার মনের কাছে জানতে চাইলাম, তুমি কি ফিরবে কখনো? মন আমায় আক্ষেপ করে বলল, ফিরব কি ফিরব না বলতে পারি না, তুমি বলতে পারো ফিরব কি ফিরব না। আমি বললাম, কেমন করে? মন বলল, আমার অবর্তমানে তোমার নয়নের দৃষ্টি যদি রেখে যাওয়ার প্রতিশ্রুতি দাও অন্ধেরে, তবে আমি ফিরব তার দৃষ্টি হয়ে। যদি নিথর দেহটিও দান করো, তবে আমি ফিরব আর্তের ত্রাতা হয়ে। ধন্যবাদ। আচ্ছা, এবারে কবি পার্থসারথী দত্তকে ডেকে নিচ্ছি আমি। নিজের অনেক কিছুই ছেড়ে বেরোতে হয়, নিজের ঘরে আসতে ফেরা নয়, শুধুই চলা, এগিয়ে চলা। রাতের রহস্যময় সাক্ষীগুলো দুর্বার বেগে ছুটছে অতীতের কণ্ঠলগ্না হতে। শুধু তুমি আমার সাথে সাথে চলেছ, সময় আর তারামণ্ডলীদের সাক্ষী রেখে মহাজাগতিক বেগে। ঘর্ষণে ঘর্ষণে দীপ্যমান ইস্পাতগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে হুঙ্কার করে অবিরাম। প্রকৃতি তাকে স্থান দেয় আপন অন্তরে। এই তবে রাত্রি, অতল, অনন্ত, কালো, ভীষণ মৌন আলোর বর্ণে মুড়া। সুন্দর আজ ভিক্ষা প্রার্থী যেন নত জানু প্রেমের আবেশে। ভুবনডাঙ্গা তমসার তীরে রেখে এসেছি আমার সাধের ত্রিশূল অহমিকা। দুকুল উপচানো বিস্তারে তুমি আমার উপর নিজেকে মেলে দিয়েছ পেলব আস্তরণের মতো। ক্ষণজন্মা মায়াবী প্রহরে স্রোত শরীররা দেখা করে যায় কেবল। বিপন্ন সময় মিশে যাচ্ছে তুঁত ধোঁয়াতে, ফেটে যাচ্ছে আমার সব কিছু দূরে, বহু দূরে। আবছা নজর আনছে সাতটা মহাসাগর, মৃত্যুর মতো নীরব প্রশান্ত গাম্ভীর্যে। তবু তুমি বারে বারে ফিরে ফিরে আসো এই আপোষহীন নিরণ্যের কাছে। ধন্যবাদ। তোমার মতো লিখতে পারি কই ক্লেদ মুক্ত, গ্লানিহীন, আকাশের মতো নির্মল। তোমার মতো বলতে পারি কই অর্গলহীন মুক্ত। তোমার মতো হাসতে পারি কই ঝর্ণার মতো খিলখিল। তোমার মতো অনুভব করতে পারি কই সন্ধিক্ষণের মতো সত্য। এক নিবিড় রাতে তোমার ঠোঁটে ঠোঁট রেখে অঙ্গীকার করেছিলেম, আর আমি কাঁদব না। সেই ক্ষণ থেকেই অশ্রু হারিয়েছে আমার চোখ। এখন আমার দু চোখ ভরা ক্ষুধার ঘৃণা, অশ্রুতাই রক্ত হয়ে গেছে পবিত্র। একদিন বজ্রপাতে জ্বলে গিয়েছিলেম নগ্ন আমি, সেই থেকে আগুন জ্বলছে শরীরে আমার। আর জ্যোতিহীন দগ্ধ হয়ে চলেছে এ সমাজ, এই উলঙ্গ দেশ। ধন্যবাদ। এতক্ষণ এই কবি সম্মেলনের অনুষ্ঠানটি গৌতম দা সঞ্চালন করেছে। এবার গৌতম দাকে অনুরোধ করব সময়সীমা না বেঁধে দুটোর বেশিও কবিতা পাঠ করতে। চলে গেল মবি ডিক, রজার ডাকলো চামেলি বর্দলই,
কফি উঠে আসে খই পুতুলের স্টোরি ফাটিয়ে। কফির গরমে ভিজে হাসে বার্গার, পপকর্নের মতো চামেলির হাসি। রজার চাবায় চামেলি এলানো পেশি। রজার ট্রিগার চামেলি ম্যান্ডোলিন। পাউরুটি রোদে চমকায় মেঠো ডিম। হেমিস্ফিয়ার ভেদ করে এভাবেই কল্পনা নিয়ে জ্বলল কলম্বাস। চামেলিকে নিয়ে চলে গেল মবিডিক। রজার এখন হারিকেনের বাতাস। গাছকে শাসায়, মাঠে গেল ঘুড়ি, গাছ তাকে চোখ মারে। তুমি চোখ মারো, এই আমি উড়লাম। ঘোরে থাকে গাছ, সে দেখে পেন্ডুলাম। ঘোরে থাকে গাছ, মুখোমুখি মাতাহারি। গাছকে শাসায়, উপরে তাকিয়ে দেখো কাটা ঘুড়ি নামে বারুদ গন্ধ নারী। আজকে আমরা অসম্ভবভাবে উজ্জীবিত হলাম। কবিরা কবিতা পড়লেন, এত আনন্দ পেলাম আমরা। আচ্ছা, আজকে আমরা প্রচন্ড উজ্জীবিত, আপনারা এরকম বারে বারে এসে আমাদের প্রাণিত করবেন। মনে প্রাণে বাংলা দূর প্রবাসে, ভেসে যায় চিত উপবন সুবাসে। সেই জোয়ারে চলো সবাই ভাসি, রূপরস মধুয়ার গন্ধে ভরে। ভালোবাসা ভরে দিয়ে সুর তাল লয়ে, ভরে তুলি আমাদের সোনার তরী। সোনার তরী, সোনার তরী, সোনার তরী, সোনার তরী।